ব্যাকরণিক শব্দ শ্রেণী, সমাস, অ্যাডমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা টপিক। আজকের ক্লাসে অ্যাডমিশনে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে আমাদেরকে পড়তে হবে, যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো সেই প্রস্তুতি নেব আমরা আজকের ক্লাসে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা একসময় আমরা বলতাম পদ প্রকরণ, কিন্তু বিগত কয়েক বছরে যেহেতু সিলেবাস পরিবর্তন হয়েছে, নামটাও পরিবর্তন হয়ে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে, এই কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ সমাসের সাথে। আমরা দেখি বেশ কিছু প্রশ্ন সলভ করব আজকের ক্লাসে, একবারই ক্লিয়ার হয়ে যাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, কিভাবে পড়তে হয়। আমরা প্রথমে প্রশ্ন সলভ করব, অনেকগুলো প্রশ্নের সাথে সাথে কোন জায়গা থেকে এসেছে এবং সেটার জন্য কোন জায়গা পড়তে হবে সেটা খুব ভালোভাবে বিশ্লেষণ করব। প্রথম প্রশ্ন, যেমন কুকুর তেমন মুগুর, এই বাক্যে যেমন তেমন এটা কোন ধরনের পদ, মানে পদ হিসেবে কি, এটাকে কি বলে? আমরা জানি জটিল বা মিশ্র বাক্যে এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়। যত চাও তত লও, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, যেমন কুকুর তেমন মুগুর। এটাকে দেখা যায় এই ধরনের বাক্যে একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভর করে। যেমন কুকুর তেমন মুগুর, তেমন মুগুর অংশটা যেমন কুকুর এই অংশের জন্য অপেক্ষা করছে, নির্ভর করছে, ডিপেন্ড করছে। এই যে একজন আরেকজনের জন্য অপেক্ষা করছে, এই যে সর্বনামটা ব্যবহার করা হলো এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। তাহলে প্রথম কথা হচ্ছে যেমন তেমন যত তত যা তা, এগুলো সর্বনাম। কোন সর্বনাম? এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। কেন সাপেক্ষ সর্বনাম? কারণ এই সর্বনামগুলো বাক্যের একটা অংশে ব্যবহৃত হয়, বাক্যের আর একটা অংশের উপরে নির্ভর করে, অপেক্ষা করে। একটা অংশ স্বয়ং সম্পূর্ণ না, নিজে অর্থ প্রকাশ করতে পারে না। বাকি তিনটা আমরা একটু দেখি। সর্বনামের ভিতরে আমরা জানি যে সর্বনামের শ্রেণীবিভাগ আছে, এবং এই সর্বনামের যে শ্রেণীবিভাগ আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় অনেকবার, প্রত্যেকবারই অ্যাডমিশনে এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। সর্বনামের শ্রেণীবিভাগ আমরা জানি, সর্বনামের 10টি প্রকার আছে, শ্রেণীবিভাগ আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখি। আত্মবাচক সর্বনাম কোনগুলা? স্বয়ং, খোদ, আপনি, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামের মধ্যে পড়ে। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম কোনগুলা? এই, সেই, উনি, ইনি, এরকম সর্বনামের শ্রেণী বিভাগ আছে, যেটা ব্যাকরণ বইয়ে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে সেখানে উদাহরণগুলো আছে। ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জায়গা থেকে প্রশ্ন হয়। সাকল্যবাচক সর্বনাম, যে সর্বনামগুলো সকল বোঝায়, সব বোঝায়, সমূহ বোঝায়, এইগুলোকে বলা হয় সাকল্য বাচক সর্বনাম। তাহলে সকল, সব, সমূহ, সমুদয়, এগুলো হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। এখানে চেয়েছে যেমন তেমন, এটা সাপেক্ষ সর্বনাম। তাহলে সর্বনামের শ্রেণী বিভাগ এখান থেকে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন সমাধান করে আমরা দেখলাম। দ্বিতীয় প্রশ্নে যায়, কোনটি মৌলিক বিশেষণ? এখানে দুইটা বিষয় আছে, মৌলিক আর বিশেষণ। তার মানে আমরা এই চারটার মধ্যে প্রথমে কোনটা বিশেষণ এটা নির্ণয় করব। বিশেষণ নির্ণয় করার জন্য আমার কাজ হচ্ছে কেমন প্রশ্নের উত্তর সেটা বিশেষণ হয়। যদি বাক্য দেয়, বাক্যের মধ্যে কোনো শব্দকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা বিশেষণ হবে। এখানে বাক্য দেয় নাই, শব্দ দিয়েছে, তাহলে ওই শব্দের সাথে শব্দ মিলিয়ে আমি ছোট বাক্যাংশ বা ছোট একটা বাক্য তৈরি করব। কিভাবে? আমি যদি বলি গুণী লোক, গুণী লোক, এখন প্রশ্ন করি কেমন লোক? গুণী, তাহলে গুণী শব্দটা বিশেষণ। বাকিগুলো বিশেষণ কিনা? আমরা বললাম যে কালো জামা, তাহলে জামাটা কেমন জামা? প্রশ্ন উত্তর হইতেছে কালো জামা, তাহলে কেমন প্রশ্নের উত্তর, এটাও বিশেষণ। সুপ্ত প্রতিভা, সুপ্ত প্রতিভা, তার প্রতিভা সুপ্ত, ঘুমিয়ে আছে, কেমন প্রতিভা? সুপ্ত, তাহলে এটাও বিশেষণ। ফুটন্ত গোলাপ, গোলাপটা কেমন, গোলাপটার কেমন অবস্থা প্রকাশ হয়েছে? ফুটন্ত, তাহলে এটাও বিশেষণ। তাহলে চারটাই বিশেষণ। তাহলে দ্বিতীয় ক্যাটাগরি মৌলিক কোনটি? মৌলিক মানে কি? যে শব্দটা মূল শব্দ, যে শব্দটা অন্য কোনো শব্দ থেকে তৈরি হয় নাই, যে শব্দটাকে বিশ্লেষণ করলে ব্যাকরণের কোনো উপায়ে বিশ্লেষণ করার সুযোগ নাই। কোনটা? দেখো গুণী, এখানে গুণ থেকে গুণী আসছে, তাহলে এটা অন্য শব্দ থেকে এসেছে, এটা মূল শব্দ বা মৌলিক শব্দ না। সুপ্ত, এটা প্রত্যয় সাধিত শব্দ, এটা মৌলিক শব্দ না। ফুটন্ত, অন্তঃপ্রত্যয় সাধিত শব্দ, এটাও প্রত্যয় সাধিত শব্দ, মূল শব্দ না। কিন্তু এখানে যে কালো শব্দটা আছে, এই কালো শব্দটাকে বিশ্লেষণ করলে কি আর কোনো শব্দ পাবো? পাবো না। এটা থেকে কি অন্য কোনো শব্দ হচ্ছে? হচ্ছে না।
তাহলে কালো শব্দটি একটি মৌলিক শব্দ, সবগুলোই যেহেতু বিশেষণ, তাহলে উত্তর হইতেছে কালো। এখানে 4টা অপশনের মধ্যে মৌলিক বিশেষণ। তাহলে মৌলিক শব্দ বা মৌলিক বিশেষণ এরকম প্রশ্ন হতে পারে। এটা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে সরাসরি এসেছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা এই বছর এবং আগের বছরের যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করলাম সবগুলোই দেখলাম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে হয়েছে। হুবহু সেখানকার উদাহরণ, হুবহু সেখানকার বিষয় থেকে প্রশ্ন হয়েছে। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? বিশেষ্যের 6 ধরনের প্রকার আছে। বিশেষ্যের 6 ধরনের প্রকার আছে। সেই প্রকারের মধ্যে কোনটি সমষ্টি বোঝায়? আমরা এখানে দেখতে পাচ্ছি সংসদ অধিবেশন, মানে সংসদে অনেক সাংসদ থাকে। তাহলে অনেক সাংসদ বা অনেক পার্লামেন্ট সদস্যের যে জায়গা, যে পার্লামেন্ট, সেটাকে সংসদ বলে। তাহলে অনেকগুলো সমষ্টি বোঝাচ্ছে, এটা সমষ্টিবাচক বিশেষ্য। মানুষকে বলা হবে সাধারণ বা জাতিবাচক বিশেষ্য। কবি, এটাও সাধারণ বা জাতিবাচক বিশেষ্য। নক্ষত্র, এটাও সাধারণ বা জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, সংসদ এই যে হইল সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষের আর উদাহরণ কি হইতে পারে? সভা, এটা সমষ্টিবাচক বিশেষ্য। সমিতি, এটা সমষ্টিবাচক বিশেষ্য। বহর, এটা সমষ্টিবাচক বিশেষ্য। ঝাড়, বহর, সংসদ, এগুলো সবই সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে বিশেষ্যের যে প্রকারভেদ, সেই প্রকারভেদ থেকে প্রশ্ন হবে 2 নম্বর ক্যাটাগরি আমরা পাইলাম। পরের প্রশ্নে যাই। খোড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া, এই বাক্যে 16 আনা কোন বিশেষণ পদ? এই প্রশ্নটা বিশ্লেষণ করা খুবই জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2টা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দেয়। দেখো বাক্যটা এসেছে কোত্থেকে। খোড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া, বাক্যটা কিন্তু এসেছে বিলাসী গল্প থেকে। তাহলে বিলাসী গল্প কোথায় আছে? প্রথম পত্র। তার মানে প্রথম পত্রের কোনো বাক্যের কোনো একটা অংশ, সেটা কোন ধরনের ব্যাকরণিক শ্রেণী, এই প্রশ্ন কিন্তু হয়েছে। তাহলে খোড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া, এই বাক্যে 16 আনা কোন বিশেষণ পদ? এই বাক্যে 16 আনা হইতেছে অংশবাচক বিশেষণ পদ। তাহলে 16 আনা, আমরা জানি নাম বিশেষণের কিছু প্রকারভেদ আছে। নাম বিশেষণের কিছু প্রকারভেদ আছে, সেখান থেকে প্রশ্ন হয়েছে। আমরা একটু ওই স্লাইডটা দেখি, নাম বিশেষণের প্রকারভেদ। নাম বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হবে। এই স্লাইডটা খুবই মুখস্থ করতে হবে। আমরা দেখি রূপবাচক নাম বিশেষণ আছে। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো রূপবাচক। গুণবাচকের মধ্যে চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া, প্রায় কিন্তু আসে এগুলা। অবস্থাবাচক তাজা মাছ, রোগা ছেলে। অবস্থাবাচক সংখ্যাবাচকের মধ্যে আছে হাজার লোক, 10 দশা 100 টাকা, এটা সংখ্যাবাচকের মধ্যে পড়ে। ক্রমবাচকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রম বা স্থান নির্ধারণ বোঝায় দশম, ক্রম সংখ্যা 70 পৃষ্ঠা, প্রথমা কন্যা। পরিমাণবাচকের মধ্যে আছে বিঘাটেক জমি, 5% ভূমি, 1000 টনি জাহাজ, এইগুলা পরিমাণবাচক। অংশবাচক, আমাদের আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি, এই যে অর্ধেক সম্পত্তি, 16 আনা দখল, সিকি পদ, এইগুলো হচ্ছে অংশবাচক। উপাদানবাচকের মধ্যে আছে বেলে মাটি, পাথুরে মূর্তি, এগুলো উপাদানবাচক। প্রশ্নবাচক কত দূর পথ, কেমন অবস্থা, এইগুলা প্রশ্নবাচক। আর নির্দিষ্টতা জ্ঞাপক হচ্ছে এই লোক সেই ছেলে 26শে মার্চ। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। আমরা তাহলে এবার দেখতে পেলাম যে অংশবাচক বিশেষণের মধ্যে পড়ে 16 আনা। বাকি উদাহরণগুলো আমরা এই স্লাইডে দেখেছি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ভাববাচক বিশেষ্য পদ কোন পদ থেকে তৈরি হয়? এখন ভাববাচক বিশেষ্য আসে কিভাবে? ভাববাচক বিশেষ্য আসে মূলত ক্রিয়াপদ থেকে। ক্রিয়াপদ, এই জন্যে এটার এই ভাববাচক বিশেষ্যের আর এক নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এটা খুবই ইম্পর্টেন্ট, নতুন ব্যাকরণে এর নাম দিয়েছে ক্রিয়া বিশেষ্য। ভাববাচক বিশেষ্যের আর এক নাম ক্রিয়া বিশেষ্য। আগের ব্যাকরণে ছিল ভাববাচক বিশেষ্য, নতুন ব্যাকরণে এটা বলেছে ক্রিয়া বিশেষ্য। আর তার মানে ভাববাচক কোন পদ থেকে তৈরি হয়? তাহলে ভাববাচক বিশেষ্য ক্রিয়াপদ থেকে তৈরি হয়। কিভাবে সেটা একটু আমরা দেখি। ধরো দেখার কাজ, দেখার কাজ বা দেখাকে আমরা কি বলি? দেখাকে আমরা কি বলি? দর্শন। আচ্ছা, যাওয়ার কাজ, যাওয়ার কাজ, যাওয়ার কাজ বা যাওয়া বোঝায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি গমন। আচ্ছা, খাওয়ার কাজ, খাওয়ার কাজকে আমরা কি বলি? খাওয়ার কাজ, অনেকে বলতেছে খাওয়ান না, খাওয়ার কাজকে আমরা বলি ভোজন। এই যে দেখা, যাওয়া, খাওয়া, এগুলো তো ক্রিয়া। এই ক্রিয়া থেকে এই বিশেষ্যের পয়দা হয়েছে এই যে দর্শন, গমন, ভোজন। তাহলে ক্রিয়া থেকে পয়দা হয়েছে এই দর্শন, গমন, ভোজন, এইগুলোকে বলা হয় ভাববাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য। এই কারণে ভাববাচক বিশেষ্য ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে।
নিচের কোনটি বিপসামূলক বিশেষণ? বিপসামূলক বিশেষণ আবার বিভিন্নভাবে যে বিশেষণ গঠন করা হয় এরকম একটা স্লাইড, এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও 9-10 ব্যাকরণ বইয়ে আছে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই এটা আছে। এই স্লাইডটা মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু হবে, পাবা একটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো ইউনিটে এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। তাহলে ক্রিয়াজাত মানে ক্রিয়া হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন, ক্রিয়াজাত বিশেষ্য। এরপর আমরা দেখছি অব্যয়জাত বিশেষ্য, আচ্ছা মানুষ, উপরি পাওনা, উপরি পাওনা, হঠাৎ বড় লোক, অব্যয়জাত বিশেষ্য, অব্যয়জাত বিশেষণ, সরি এটা কিন্তু বিশেষণ বিশেষণ। এরপর কবেকার কথা, কোথাকার কেস, স্বীয় সম্পত্তি, এটা সর্বনাম জাত বিশেষণ। সমাসসিদ্ধ, বেকার, নিয়ম বিরুদ্ধ, জ্ঞান হারা, চৌচালা ঘর, এটা সমাস থেকে গঠিত বিশেষণ। বিপসামূলক এই যে হাসি হাসি, কাদো কাদো চেহারা, ডুবু ডুবু নৌকা, ডুবু ডুবু ভাব, হাসি হাসি চেহারা, কাদো কাদো চেহারা, তারপরে হাসি হাসি মুখ, এইগুলোকে বলা হয় বিপসামূলক। তাইলে এখানে যেটা আছে হাসি হাসি মুখ, এইটা হচ্ছে বিপসামূলক। তাহলে উপরি পাওনা, উপরি পাওনা আমরা কোথায় দেখেছি? এখানে। তাহলে উপরি পাওনা এটা হচ্ছে অব্যয়জাত বিশেষণ, অব্যয়জাত নাম বিশেষণের মধ্যে পড়ে। কবেকার কথা, কবেকার কথা কোথায় আমরা পেয়েছি? সর্বনামজাত। তাহলে কবেকার কথা এটা হচ্ছে সর্বনামজাত নাম বিশেষণের মধ্যে পড়ে। এভাবে আমরা প্রশ্ন সলভ করব, সাথে এই স্লাইডগুলো মুখস্থ করব। শুধু স্লাইড মুখস্থ করলে কিন্তু মনে থাকে না, আমরা প্রশ্ন সলভ করব এবং স্লাইড পড়ব। একটা প্রশ্ন কেন হইল, বাকি তিনটা উত্তর কেন হইল না, এটা আমরা খুঁজে বের করব। তাইলেই আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে পারবো। বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? এই প্রশ্নটা হয়েছে খুবই সহজ, ছোটবেলা থেকে আমরা পড়ছি। ধরো শুধু শুধু আমি এখানে লিখলাম যে চলন্ত, এই যে চলন্ত এই শব্দটাকে শুধু চলন্ত লিখলে আমরা এটাকে শব্দ বলবো, শব্দ বলবো। কিন্তু আমি যদি এই চলন্ত দিয়ে একটা বাক্য তৈরি করি যে চলন্ত গাড়ি দেখতে সুন্দর, চলন্ত গাড়ি, তাহলে এখানে যে বাক্যে চলন্ত ওই একই শব্দ ব্যবহার করা হইল, বাক্যে অন্তর্গত হইলেই তখন সেই শব্দকে আর শুধু শব্দ বলার সুযোগ নেই, তখন সে শব্দটা হয়ে যায় পদ। তাহলে বাক্যে ব্যবহার হইলেই যে কোনো শব্দ সেটা পদ হয়ে যায়। তাহলে প্রত্যেকটি শব্দ কোনো না কোনো পদ বাক্যে ব্যবহৃত হইলেই তখন সেটা পদ হয়ে যায়। পরের প্রশ্ন আমরা দেখি, রাস্তায় নেমে কি মুশকিলেই না পড়লাম, এই বাক্যটিতে অব্যয় ব্যবহৃত হয়েছে। তার মানে পদের কোনো প্রশ্ন, অব্যয়ের কোনো প্রশ্ন বাক্যে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে এটা আসতে পারে। এবং এটা ইম্পর্টেন্ট হচ্ছে অব্যয়ের ক্ষেত্রে, মাথায় রেখো এটা ইম্পর্টেন্ট হচ্ছে অব্যয়ের ক্ষেত্রে, অব্যয়। এবং অব্যয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনন্যই অব্যয় থেকে, অনন্যই অব্যয় আর অনুকার অব্যয়। তোমরা কিন্তু নোট নিও, অনন্যই অব্যয় আর অনুকার অব্যয়ের এরকম বাক্য দিয়ে অব্যয়টি কোন অর্থ দিয়েছে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু হয়। এখন রাস্তায় নেমে কি মুশকিলে পড়ছে, তার মানে একটা ঝামেলার মধ্যে পড়ছে। দেখলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কিশোরগঞ্জে যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে, রাস্তায় একজন মহিলা হচ্ছে বিদ্যুতের বিল নিয়ে রাস্তায় দাঁড়াইছে, ওনার গাড়ি আটকাই দিছে, একবার গাড়ির সামনে গিয়ে আটকায় পড়ছে। নর্মালি মাননীয় প্রধানমন্ত্রী যেদিকে যায়, যেখানে যায় সেখানকার লোকজন এবং রাস্তায় তার দলীয় নেতাকর্মীরা এইভাবে দৌড়ঝাঁপ করে গাড়ি আটকায়। আজকে উনি তার গাড়ি আটকাইছে আর একজন মহিলা হাতে বিদ্যুতের কপি দেখলাম নিউজ হয়েছে। তাহলে উনি এই যে রাস্তায় নেমেছেন, মন্ত্রিত্ব করেছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং উনি বিড়ম্বনায় পড়ছেন রাস্তায় নেমে। তা রাস্তায় নেমে কি মুশকিলেই না পড়লাম, তাহলে এটা বিড়ম্বনা প্রকাশ হবে। তাহলে এভাবে বাক্যের শব্দ পদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এরকম প্রশ্ন হতে পারে। বেলা যে পড়ে এলো জলকে চল, নর্মালি যে এটা তো সর্বনাম, আমরা জানি যে, সে, যিনি, তিনি এগুলো সর্বনাম, কিন্তু এই বাক্যে যে ব্যবহৃত হয়েছে এমনিতেই, সর্বনাম প্রকাশ করে নাই। সর্বনাম প্রকাশ করলে একটার সাথে আর একটা মিল থাকতো, যে, সে এরকম ভাবে ব্যবহৃত হইতো। বেলা যে পড়ে এলো জলকে চল, তার মানে বলতেছে সন্ধ্যা হয়ে আসতেছে, বেলা চলে যাইতেছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা, রাত চলে আসলো, জলকে চল, জলদি জল আনতে যায়, চল জল আনতে যায়। তাহলে এখানকার যে আসলে সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়নি, কোনো অর্থ প্রকাশ করে নাই। তার মানে এখানকার যে সর্বনাম নয়, এখানকার যেটা হুদাই ব্যবহৃত হয়েছে কোনো অর্থ প্রকাশ ছাড়া, বাক্যের শোভা বৃদ্ধি করছে, বাক্যকে সুন্দর শুনিয়েছে, তার মানে এখানে সর্বনাম না, এখানকার যেটা হচ্ছে অব্যয়। কোটি অনুকার অব্যয়, একটু আগে বলেছি অনুকার অব্যয় থেকে প্রশ্ন হয়। অনুকার অব্যয়, অনুকার অব্যয়ের আর এক নাম ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় খুবই ইম্পর্টেন্ট। অনুকার অব্যয়ের আর এক নাম ধনাত্মক অব্যয়। এখন আমরা দেখি অনুকার অব্যয় কি। তো দরজার বাইরে, দরজা লাগিয়ে বসে আছো, দরজার বাইরে কেউ এরকম করে শব্দ করছে, আমরা কি বলি? যে ঠক টাক টাক করে শব্দ করছে।
শুকনো পাতার শব্দকে আমরা বলি মরমর, পিঁপড়া কামড় লাগার শব্দকে আমরা বলি কুটকুট, ধান কাটার শব্দকে আমরা বলি গচাগচ, গাছ ভেঙে পড়ার শব্দকে আমরা বলি মড়মড়, হাড় ভাঙার শব্দ মড়মড়। এই যে কুটকুট, চিহি চিহি, মানে টাপুর টুপুর, ঠক ঠক, কট কট, এই যে আমরা সম্ভবত ক্লাস 3-তে বা 4-এ একটা কবিতা পড়েছিলাম, চলে হন হন, ছোটে পন পন, মাথা বন বন, থালা ঝনঝন, মাছি ভন ভন, শীতে কন কন, ওই যে শব্দগুলা কন কন ঠন ঠন, এই সবগুলোই হচ্ছে অনুকার অব্যয়। তাহলে এখানে অনুকার অব্যয় আছে কোনটা? এখানে আছে কি? রুমঝুম। এই রুমঝুমটা অনুকার অব্যয়, নুপুরের শব্দ বা এরকম জাতীয় শব্দ। ও গো আজ যাসনে ঘরের বাহিরে, নীল নবগণে আষাঢ় শ্রাবণে তিল ঠায় আজ নাহিরে। রবীন্দ্রনাথ আমাদেরকে বলতেছে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, এই যে আমাদেরকে ডেকে প্রকাশ করছে। তাহলে এইরকম ও গো, হ্যাঁ গো, এগুলো ব্যবহার করা হয়। ও হে, এগুলোকে আমরা সম্বোধন পদ বলবো, সম্বোধন পদ। এরপরে পরন্তু, সুতরাং এইগুলোকে আমরা বলবো যোজক। এই যোজক মূলত অব্যয়ের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগকে আমরা বলি অব্যয়ের, এটা সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে পড়ে, সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে পড়ে। এখনকার ব্যাকরণ অনুযায়ী এটাকে আমরা যোজক বলবো, যোজক মনে রাখলে হবে। তোমাকে কবি কবি লাগছে, আচ্ছা এখানে এই বাক্যে লাগছে এটা কি ক্রিয়া না? এই বাক্যে লাগছে এটা তো ক্রিয়া, হ্যাঁ এটা তো ক্রিয়া। আচ্ছা গেল। আচ্ছা তাহলে এখন আমি প্রশ্ন করি কেমন লাগছে। একটু আগে আমরা দেখেছি না, কেমন প্রশ্নের উত্তর সেটা বিশেষণ হয়। তাহলে কেমন লাগছে উত্তর কি? কেমন লাগছে এর উত্তর হইতেছে কবি কবি লাগতেছে। তাহলে কেমন প্রশ্নের উত্তর কবি কবি হইছে, তাইলে এটা একটা বিশেষণ হইলো তো, কবি কবি এটা একটা বিশেষণ। এখন বিশেষণের আবার নামকরণ করতে হবে। কেমন লাগছে এটা কাকে মডিফাই করছে সে অনুযায়ী বিশেষণের নাম হয়। এই লাগছে শব্দটাকে মডিফাই করছে, বিশেষিত করছে, কেমন লাগছে। তাহলে কবি কবি শব্দটা লাগছে এই ক্রিয়াকে বিশেষিত করেছে। কোনো শব্দ যদি কোনো ক্রিয়াকে বিশেষিত করে তখন সেটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাইলে এটার উত্তর আমি বিশেষণ পর্যন্ত দিলে কিন্তু হবে না, যেহেতু এটা ক্রিয়া বিশেষণ অপশনে আছে, তাহলে ক্রিয়া বিশেষণ। আচ্ছা যদি ক্রিয়া বিশেষণ অপশনে না থাকতো, শুধু বিশেষণ থাকতো, তাহলে উত্তর হইতো কিনা? হইতো, কারণ ক্রিয়া বিশেষণ তো ওয়ান কাইন্ড অফ বিশেষণ, বিশেষণ তো সেটা, কিন্তু তার ক্লাসিফাইড করলে তার নাম হয় ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ থাকলে এটাই দিতে হবে, যদি এটা না থাকে তখন বিশেষণ। কেন হইলো ক্রিয়া বিশেষণ আমরা দেখেছি, আরো অনেকগুলো প্রশ্ন আসবে সামনে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, হাই হাই আমার সর্বনাশ হইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে কিন্তু আমি চান্স পাই না। উফ, পায়ে বড্ড লেগেছে আমার যে মাইকটা দিছে, ছি ছি তুমি এত খারাপ। এই যে বাক্যগুলো বললাম, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, হাই হাই আমার সর্বনাশ হয়েছে, হাই হাই আমার সর্বনাশ হয়েছে, এই যে বাক্যগুলো আমরা বলি, কথা বলি, হাই হাই আমার সর্বনাশ হয়েছে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, উফ পায়ে বড্ড লেগেছে, ছি ছি তুমি এত খারাপ। এই ধরনের অব্যয়গুলো বাক্যের মূল অংশের মধ্যে না থেকে বাক্যে আলাদা থাকে। কাজ কি? এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের একটা নির্দিষ্ট অর্থ প্রদান করে। ছি ছি তুমি এত খারাপ, ঘৃণা প্রকাশ করছে, উফ পায়ে বড্ড লেগেছে, যন্ত্রণা প্রকাশ করছে, হাই হাই আমার সর্বনাশ হয়েছে, এটা উচ্ছ্বাস বা বিস্ময় প্রকাশ করেছে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে। এই জাতীয় অব্যয় বাক্যের সাথে যুক্ত থাকে না, সংযোগ থাকে না, এই জন্য এদেরকে বলা হয় অনন্যয়ী অব্যয়। অনন্যয়ী মানে হচ্ছে অন্যয়ী, অন্যয়ী মানে হচ্ছে সংযুক্ত, আর অন মানে হচ্ছে না। তাহলে না সংযুক্ত, বাক্যের মূল অংশের মধ্যে সংযুক্ত না থেকে এই অব্যয়গুলো ব্যবহৃত হয়। এই অব্যয়টির নাম অনন্যয়ী অব্যয়, এটা মনে রাখতে হবে, এটার নাম অনন্যয়ী অব্যয়। কোনটি ক্রিয়াবাচক বিশেষ্য একটু আগে বলেছি, ক্রিয়াবাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য, তার মানে এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য যা, ক্রিয়াবাচক বিশেষ্য তাই। এখানে কোনটা আছে? কলম কি ভাববাচক ক্রিয়া থেকে আইছে? সত্য কি ক্রিয়া থেকে আইছে? দুঃখ কি ক্রিয়া থেকে আইছে? দর্শন, হ্যাঁ দর্শন ক্রিয়া থেকে আসছে। দেখার কাজকে বলা হয় দর্শন, তাহলে এটাকে বলা হয় ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য। এর আগেও আমরা এই প্রশ্ন দেখেছি। চরিত্র শব্দটি কোন পদ? আমরা বলি যে তার চরিত্র খুবই খারাপ। এখন আমি প্রশ্ন করলাম তার কি খারাপ, উত্তর হইতেছে চরিত্র। কি প্রশ্নের উত্তর সবসময় বিশেষ্য হবে। বিশেষ্য এবং বিশেষণ এই দুইটাকে আলাদা করার জন্য তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা প্রশ্ন করে উত্তর খুঁজে পাবা।
সেটা কি, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হলে বিশেষ্য, আর কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর হয় সেটা বিশেষণ হবে। তাহলে এখানে চরিত্র কোন পদ, এখানে চরিত্র বিশেষ্য পদ। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ আগে কিন্তু এসেছে, দুইটা প্রশ্ন। সমষ্টিবাচক বিশেষ্য, বই সমষ্টিবাচক না, পর্বত না, ভোজন তো এটা ভাববাচক বিশেষ্য। তাহলে পঞ্চায়েত, পঞ্চায়েত এটা সমষ্টিবাচক বিশেষ্য। পঞ্চায়েত, এই যে গ্রামে পঞ্চায়েত বসে অনেকে মিলে একটা কমিটি, সে কমিটি বিচার টিচার করে, এরকম আগে ছিল, এখন ইন্ডিয়া এটা আছে পঞ্চায়েত। কি অথবা কি ব্যবহৃত সঠিক বাক্য কি? কয় রস্বীকারে কি এবং কয় দীর্ঘিকারে কি, এরকম প্রশ্ন প্রত্যেকবারই একটা দুইটা আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে। এটা খুবই সহজে বোঝার একটা ওয়ে আছে। কয় রস্বীকারে কি, কয় দীর্ঘিকারে কি, এর মূল পার্থক্য হচ্ছে কি রস্বইকার অবশ্যই হ্যাঁ অথবা না এটা দিয়ে উত্তর হবে। আমরা মনে রাখবো যখন কোনো জায়গায় কি রস্বইকার দেয়া আছে তার মানে ওইখানে ওই কি এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায়। যদি হ্যাঁ অথবা না দিয়ে না দেয়া যায় তাহলে অবশ্যই সেখানে কয় দীর্ঘইকার হবে। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আমি বুঝতে পারছি না সমস্যাটা আসলে কি, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না। আমি বুঝতে পারছি না সমস্যা আসলে কি, একজনকে তুমি বললা, তুমি বলছো হ্যাঁ না, হবে না। তাহলে এখানে কি এর ব্যবহার রসই দিয়ে হ্যাঁ না দিয়েও করা যাচ্ছে না। সে কি তোমাকে চেনে, সে কি তোমাকে চেনে, কি দীর্ঘইকার দেয়া আছে, সে কি তোমাকে চেনে, হ্যাঁ বলতে পারি হ্যাঁ অথবা না। তাহলে হ্যাঁ না দিয়ে বলা যাচ্ছে, কিন্তু এখানে কি রসইকার আছে, আছে দীর্ঘইকার, তাহলে এই বাক্যের ব্যবহারও ঠিক নেই। কি বলছো তুমি, কি বলছো তুমি, আশ্চর্য হয়ে গেছে, এ কি বলছো তুমি, এর উত্তর কি হ্যাঁ বা না হয় না। তাহলে এখানেও রসইকার দেয়া আছে, হ্যাঁ না দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে না ব্যবহার। এখানে হ্যাঁ না দিয়ে হচ্ছে কিন্তু দীর্ঘইকার দেয়া। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ না দিয়ে দেয়া যাচ্ছে না, হ্যাঁ না দিয়ে দেয়া যাচ্ছে না, আসে কি, আছে তো দীর্ঘইকার, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ না দিয়ে দেয়া গেলে তো রস্বইকার হবে, হ্যাঁ না দিয়ে দেয়া যাচ্ছে না, আছে দীর্ঘইকার, তাহলে এটাই তো উত্তর। কি আশ্চর্য ব্যাপার, এটাই হচ্ছে উত্তর। কি এর ব্যবহার ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। রস্বইকারে কি এবং দীর্ঘইকারে কি এটা জানা লাগবে। নেমে পড়েছে কোন ক্রিয়ার উদাহরণ? আচ্ছা, এখানে কয়টা শব্দ দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শব্দ আছে, নেমে আর পড়েছে। খুবই শর্টকাট টেকনিক, ক্রিয়ার প্রশ্ন এরকম শর্টকাট টেকনিক আছে। একটা কি, ক্রিয়ার প্রশ্ন দিয়েছে, পাশাপাশি দুইটা শব্দ, তার দুইটাই যদি ক্রিয়া হয় তাহলে ওই ক্রিয়াটির নাম যৌগিক ক্রিয়া। তাহলে নেমে এটা তো ক্রিয়া, আবার পড়েছে এটাও ক্রিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা শব্দের দুইটাই হচ্ছে ক্রিয়া, পাশাপাশি দুইটা শব্দের দুইটাই যদি ক্রিয়া হয় তাহলে সেই ক্রিয়ার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। আর যদি একটা ক্রিয়া আর একটা ক্রিয়া না হয় তার নাম হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। তার মানে একটা অন্য পদ আর একটা যদি ক্রিয়া হয় তাহলে সেটার নাম হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। এটা পরে আছে, আমরা সেখানে দেখব। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, একটা মিছিল হইতেছে দেখলাম এবং প্রতিবাদ করতে করতে যাইতেছে, তো এই মিছিলের চরিত্র আমি বলতেছি প্রতিবাদী মিছিল। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কেমন মিছিল দেখতে পাইছো, কেমন এই মিছিলটা, তখন উত্তর হইতেছে কি প্রতিবাদী মিছিল। তাহলে কেমন প্রশ্নের উত্তর প্রতিবাদী হইতেছে, তাহলে এই প্রতিবাদীটা কোন পদ, এই প্রতিবাদীটা বিশেষণ পদ। পকেট মারা গঠন হিসেবে কোন ক্রিয়ার উদাহরণ, এবার আমরা দেখব। এখানেও কিন্তু ক্রিয়ার প্রশ্ন হয়েছে, এখানেও দুইটা শব্দ দেয়া আছে, দুইটা শব্দ দেয়া আছে, আবার ক্রিয়ার প্রশ্ন। এবার দেখি, মারা এটা তো ক্রিয়া, তাহলে আমি একটা ক্রিয়া পাইলাম। পকেট এটা কি ক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি না, পকেট তো ক্রিয়াপদ না। তাহলে পাশাপাশি দুইটা শব্দের আমরা একটা ক্রিয়া পাইছি আর একটা ক্রিয়া না। তাহলে একটা ক্রিয়া আর একটা ক্রিয়া না হইলে এই ক্রিয়াটির নাম হচ্ছে সংযোগমূলক ক্রিয়া বা সংযোগ ক্রিয়া। আর দুইটাই যদি ক্রিয়া হয় সে ক্রিয়াটির নাম একটু আগে কি পেয়েছি, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার প্রশ্ন আছে আমার সামনে। অপরাজেয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? বিশেষ্যের যে 6টি প্রকারভেদ আছে, এই 6টি প্রকারভেদের মধ্যে আবার বিশেষ কিছু আলোচনা আছে নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণে। নতুন মানে তোমরা যেটা পড়তেছো, তোমরা যেটা পড়বা, টেনশন করার কিছুই নেই, তোমাদের যেটা পড়ে আসছো তোমরা 9-10-এ ওই ব্যাকরণ বই। সেখানে শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখি যে বিশেষ্য প্রধানত 6 প্রকার, এটা আগেও দেখেছি। বিশেষ্য প্রধানত 6 প্রকার, নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু, সমষ্টি, গুণ আর ক্রিয়া বিশেষ্য, যেটাকে আমরা বলছি কোনো কোনো জায়গায় ভাববাচক বিশেষ্য। এখন এই নাম বিশেষ্য, এই নাম বিশেষের আবার কিছু বিষয় আছে। ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলা হয়। সুনির্দিষ্ট নাম যদি হয়, নাম ব্যক্তি, বস্তু, কোনো কিছু সৃষ্টি করেছে আমরা, সে সৃষ্টির যদি নাম হয় কিরকম, তাহলে ব্যক্তির নাম হাবিব, সজল ব্যক্তি, ঢাকা বাংলাদেশ স্থান, সোমবার, বৈশাখ এগুলো কাল, কাল নাম।
এখন সৃষ্টির নাম কি? গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা। তাহলে অপরাজেয় বাংলা একটা সৃষ্টি, এই সৃষ্টির একটা নাম হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে সৃষ্টি নাম। তাহলে অপরাজেয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য? এটা হচ্ছে সৃষ্টি নাম। স্থান নাম, কাল নাম, ব্যক্তি নাম আমরা দেখলাম, এই যে ব্যক্তি নাম, স্থান নাম আর কাল নামের উদাহরণ দেওয়া আছে। তাহলে এটা নতুন জিনিস, নতুন ব্যাকরণে তোমরা পড়েছ, সেখান থেকে প্রশ্ন হয়েছে হবে। হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, এই বাক্যটিতে সম্বোধন পদ কোথায় বসেছে? এখন সম্বোধন পদ কি আগে দেখেছি? সম্বোধন পদ মানে কাকে, কাউকে ডাকা, যেরকম গ্রামে স্ত্রীরা স্বামীদেরকে, শহরে তো কম, শহরে তো স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকে, তো গ্রামে এটা নাম ধরা তারা মনে করে এটা অন্যায়, অপরাধ, তো তারা বলে ওগো শুনছো, ও সকিনার বাপ, ও জরিনার বাপ, হ্যাঁ ওহে, হ্যাগো, ওগো, এই যে বলে, এই ওগো হ্যাগো এইগুলোকে বলা হয় সম্বোধন পদ। কাউকে ডাকার জন্য যে সম্বোধন তুমি ব্যবহার করছো সেগুলোকে বলা হয় সম্বোধন পদ। এখন এখানে কি আছে? হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, এখানে যে সম্বোধন পদ ব্যবহার করা হয়েছে হে। নর্মালি সম্বোধন পদ বাক্যের শুরুতে বসে, এটা মনে রাখবা, সম্বোধন পদ বাক্যের শুরুতে বসে। এখানে প্রশ্ন হয়েছে এখানকার সম্বোধন পদ বাক্যটিতে কোথায় বসেছে? তাহলে বাক্যের শুরুতে তো বসেছে, অপশন কি? বিশেষ্যের পূর্বে, বিশেষ্যের পরে, ক্রিয়ার পূর্বে, বিশেষণের পরে। আমরা ওই পাশে কোনো বিশেষণ দেখতে পাচ্ছি না, তাহলে বিশেষণের পরে উত্তর হচ্ছে না, আবার বিশেষ্যের পরে উত্তর হচ্ছে না, কারণ ওই পাশে তো কোনো বিশেষ্য নাই। বাকি দুইটা কি? বিশেষ্যের পূর্বে, ক্রিয়ার পূর্বে। হে আদি জননী সিন্ধু, আদি জননী সিন্ধু, এর মধ্যে কি কোনো ক্রিয়া আছে? না, তাহলে ক্রিয়ার পূর্বে, এটাও উত্তর হচ্ছে না, তাহলে উত্তর কি? বিশেষ্যের পূর্বে। এই বাক্যে সম্বোধন পদ বিশেষ্যের পূর্বে ব্যবহৃত হয়েছে। কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে? যৌগিক ক্রিয়া মনে আছে? এমন জায়গায় ক্রিয়া থাকবে যে ক্রিয়ার পাশাপাশি দুইটা মিলে একটা ক্রিয়া হবে, দুইটা ক্রিয়া পাশাপাশি থেকে যে ক্রিয়া, তার নাম যৌগিক ক্রিয়া। আগে দেখেছি কোন জায়গায় আছে? মাতা ঝিমঝিম করছে, এখানে করছে ক্রিয়া আছে, কিন্তু ঝিমঝিম এটা কি ক্রিয়া? উত্তর হইতেছে না, একটা ক্রিয়া আর একটা ক্রিয়া না। তোমার পরিশ্রম বৃথা যায়নি, তাহলে এখানে যাই এটা আমরা ক্রিয়া পাইলাম, কিন্তু বৃথা এটা কি ক্রিয়া? উত্তর হইতেছে না, এটা ক্রিয়া না। তাহলে আমরা একটা ক্রিয়া পাইছি আর একটা ক্রিয়া না। সাপুড়ে সাপ খেলায়, আমরা এখানে খেলায় এটা ক্রিয়া পেয়েছি, কিন্তু তার আগে সাপ, এটা কি ক্রিয়া? না। তিনি চলে গেছেন, এখানে গেছেন ক্রিয়া, আবার চলে ক্রিয়া, তাহলে পাশাপাশি চলে গেছেন যে ক্রিয়া, দুইটা ক্রিয়া মিলে ক্রিয়া হয়েছে, তাহলে এই ক্রিয়াটির নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। উত্তর হলো তিনি চলে গেছেন। এই যৌগিক ক্রিয়ার বাক্য অনেকগুলো উদাহরণ আছে, খুবই ইম্পর্টেন্ট। যৌগিক ক্রিয়া থেকে প্রশ্ন হবে, অনেক সময় যৌগিক ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে এরকম প্রশ্ন হয়, ঢাবিতেও আসে। চা জুড়িয়ে যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক্রমশ অর্থে, এরকম প্রশ্ন কিন্তু হয়। মিছিল কোন পদের উদাহরণ? মিছিল কোন শব্দ? দেখলাম একটা প্রতিবাদী মিছিল যাইতেছে, কি যাইতেছে? মিছিল। তাহলে কি প্রশ্নের উত্তর? আমরা দেখতে পাচ্ছি যে কি প্রশ্নের উত্তর হইতেছে মিছিল। তাহলে কি প্রশ্নের উত্তর কোন পদ? বিশেষ্য পদ। নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? শুরু থেকে আমরা দেখেছিলাম নাম বিশেষণের প্রকারভেদ, সেখানে নাম বিশেষণের প্রকারভেদের মধ্যে পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি এটা উৎপাদানবাচক ছিল। প্রথমা কন্যা এটা ক্রমবাচক নাম বিশেষণের মধ্যে পড়ে। তাজা মাছ অবস্থাবাচক, নীল আকাশ, এই উদাহরণগুলো কিন্তু ছিল। ওই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, আগেই বলেছি। বাতাস বহে সুমন্দ, সুমন্দ বাতাস বইতেছে, তার মানে মৃদু মন্দ বাতাস বইতেছে। ফির ফিরে হাওয়া, মানে যে বাতাসটা খুবই ভালো লাগে, গায়ে লাগাইতে ইচ্ছা হয়, ঠান্ডা ফির ফিরে হাওয়া, মানে শান্তির বাতাস, মৃদু মন্দ বাতাস। এখন এই মৃদু মন্দ বাতাস বহে, তাহলে বাতাস যে বইতেছে, এই বইতেছে কি অকর্মক ক্রিয়া, বিশেষণের বিশেষণ, নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আমরা একটু দেখি, প্রশ্ন হইতেছে বাক্যটিতে সুমন্দ কোন পদ? এই বাক্যের বহে এটা হচ্ছে ক্রিয়া, এটা আমরা বুঝে গেলাম, মানে বাতাস বইতেছে, হ্যাঁ, তাহলে এটা ক্রিয়া, এটা ক্লিয়ার হইল। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, কেমন বাতাস বহে? বাতাস কেমন বাতাস? আমরা বলতেছি কি সুমন্দ বাতাস, তাইলে এটা কেমন প্রশ্নের উত্তর হচ্ছে, তার মানে এটা বিশেষণ। এখন এটা কাকে মডিফাই করছে? বহেকে। বহে তো ক্রিয়া, তাহলে এই বিশেষণটাকে কি আমরা ক্রিয়া বিশেষণ বলবো না? উত্তর হইতেছে হ্যাঁ। কেমন প্রশ্নের উত্তর হইলে বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করলে ক্রিয়া বিশেষণ, তাহলে উত্তর হইতেছে ক্রিয়া বিশেষণ। কোন শব্দটি বিশেষণ পদ? রক্ত এটা তো বিশেষ্য। সমিতি এটা সমষ্টিবাচক বিশেষ্য, আমরা দেখেছি, বেশ 2-3 বার দেখা হয়েছে, সমষ্টিবাচক বিশেষ্য। ভোজন এটা দেখেছি, ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। আর পাহাড়ি, আমরা বললাম যে আমাকে পাহাড় থেকে একজন আম পাঠিয়েছে, ওই আমটা আমি কাউকে গিফট দিয়েছি, বলছি খা, খুবই মিষ্টি, এটা পাহাড়ি আম। কেমন আম? তাহলে আমকে মডিফাই করছে পাহাড়ি শব্দটা, তাহলে এখানে পাহাড়ি বিশেষণ।
ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত। দেখো, ভুল করো না, ভুল করা এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কেমন ভুল করতেছে? ক্রমাগত ভুল, একটানা ভুল। তাইলে এখানে ভুল করাকে মডিফাই করছে, করা হচ্ছে ক্রিয়া, তাহলে এটা মডিফাই করছে মানে বিশেষণ, ক্রিয়াকে মডিফাই করলে তার নাম কি হবে? ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রমাগত ভুল করো না, ক্রিয়া বিশেষণ। এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে কয়েকবার, কয়েকটা ইউনিটে, খুবই ইম্পর্টেন্ট, বারবার এসেছে একটা প্রশ্ন। বুদ্ধিমানের বিশেষ্য কি? দেখো, শুধু বুদ্ধি থাকলে একরকম হইতো, এখানে কিন্তু বলেছে বুদ্ধিমান এর বিশেষ্য কি। বুদ্ধিমান এর বিশেষ্য কিন্তু বুদ্ধি হইতে পারে না, শুধু বুদ্ধি, এটা আর একটা জিনিস। আর বুদ্ধিমান এর বিশেষ্য হচ্ছে বুদ্ধিমত্তা। তাহলে এখানে কিন্তু বুদ্ধি হবে না, বুদ্ধিমত্তা হবে। বিশেষ বুদ্ধিমান এর বিশেষণ, বুদ্ধিমান এটা বিশেষণ, আর এর বিশেষ্য রূপ হইতেছে বুদ্ধিমত্তা। সে সকাল থেকে যাই যাই করছে, যাই যাই করছে মানে যাবো যাবো করতেছে, যাবে কি যাবে না এরকম করতেছে। তার মানে এখানে করছে এটা ক্রিয়া, করছে একটা ক্রিয়া। এখন আমি প্রশ্ন করলাম যে কেমন করতেছে? যাই যাই করতেছে। তাহলে কেমন প্রশ্নের উত্তর, এটা বিশেষণ। কাকে মডিফাই করলো? ক্রিয়াকে। তাহলে নাম কি হবে? ক্রিয়া বিশেষণ। কোথায় আছে? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সূর্য কিরণ শুধিতেছে জল, এর মানে সূর্যের আলোয়, সূর্যের কিরণে, সূর্যের আলোয় মাটি শুকিয়ে যাচ্ছে, মানে সূর্যের আলো মাটি থেকে জল শুষে নিচ্ছে। শুধিতেছে মানে শুষে নিচ্ছে। সূর্য কিরণ শুধিতেছে জল, তার মানে মাটির জল সূর্যের আলো শুকিয়ে নিচ্ছে, শুষে নিচ্ছে। রেখাঙ্কিত শব্দটির ব্যাকরণিক শব্দ শ্রেণী, তার মানে এখানে শুধিতের নিচে আন্ডারলাইন করা আছে, এই শুধিতেছে তার মানে শুষে নিচ্ছে, তার মানে এটা ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড মানে ভার্ব। তাহলে এই বাক্যের শুধিতেছে এটা ক্রিয়া, ক্রিয়া। সূর্যের কিরণ জল শুষে নিচ্ছে, ওটাই হচ্ছে ক্রিয়া। এই ছিল অ্যাডমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের একটি, ব্যাকরণিক শব্দ শ্রেণীর খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো বিশ্লেষণ করা। এই প্রশ্নের আলোকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব। এরকম আর অন্য কোনো ক্লাস নিয়ে সামনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।